Hello guys, welcome to my class. This is Sayantika Ghosh and you are watching Competitive Studies with Sayantika Ghosh. তো আজকে আমরা যেমনটা তোমরা থাম্বনেইলে দেখতে পাচ্ছ ইংলিশ পেডাগজির একটা সেশন কভার করব, ঠিক আছে? শুধুমাত্র ইংলিশ পেডাগজি বললে ভুল হবে। ইংলিশ পেডাগজি প্লাস আনসিনটা তোমরা আমার সাথে প্রত্যেকে পড়ো এবং পড়ে করার চেষ্টা করো। ওকে, তো প্রত্যেককেই বলবো আনসিনটা আমার সাথে সাথে পড়ো এবং সাথে সাথে পড়ে করার চেষ্টা করো। একটা আনসিন, দুটো আনসিন এবং তার সাথে 15টা কোশ্চেন আমরা আজকে সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক ক্লাসটা। তো এখানে রাস্কিন বন্ডের উপরে একটা ডিরেকশন দিয়েছে। তো প্রথমেই আমরা যেটা করব, একটু আমাদের টাইম বাঁচানোর জন্য ফার্স্টে আমরা কোশ্চেনটা দেখবো, ঠিক আছে? The paragraph expresses the fact that moving to UK was a profitable decision for Bond. Returning to India from the UK was profitable decision for Bond. Spending money in UK was not difficult for Bond. Moving to Dehradun turned out to be disastrous for Bond. তো এই চারটে অপশনের মধ্যে কোনটা এখানে আছে? আশা করব ফার্স্ট দুটো প্যারাগ্রাফের মধ্যেই কোশ্চেনের অপশনটা থাকবে, ঠিক আছে? দ্য ফেমাস অ্যাংলো ইন্ডিয়ান রাইটার ওয়ার্ক ফর আ while in photo studio in England. While trying to find publisher his works, when he started earning money in his writing, he moved back to India and settled in the Dehradun. He spent the মানে সে ইন্ডিয়া এসেছিল এটুকু আমরা জানতে পেরেছি, আর্নিং হিজ লিভিং অ্যাজ freelance writer and penning short stories and poems for newspaper and magazines, and he went to Missouri where he featured further his writing career শুরু করেছিল. By the time the popular writer and his essays and articles was published in numerous magazines such as Pioneer, Leader, Tribute and the Telegraph, also edited magazine, ঠিক আছে? তো এখান থেকে আমরা এতদূর পর্যন্ত যেটুকু পড়ে বুঝলাম, তাতে করে ইন্ডিয়া এসে ওর লাভই হয়েছিল। রিটার্নিং টু ইন্ডিয়া ফ্রম ইউকে ওয়াজ আ প্রফিটেবল ডিসিশন ফর বন্ড, এটা হচ্ছে কারেক্ট আনসার দুইয়ে যেটা আছে। কারণ প্রথম তিনটে প্যারা পড়ে প্রথম থার্ড প্যারাতে আমরা বুঝতে পারছি যে তার এসেসগুলো বা রাইটিংগুলো যথেষ্ট মানে ভালো জায়গায় ছাপা হয়েছিল, তাহলে সেটা তার জন্য প্রফিটেবল হলো। নেক্সট চলে যাব আমরা পরের প্রশ্নে। তো এইভাবে আগে সবসময় আমরা প্রশ্নটা দেখব, তারপরে অপশনগুলো দেখার পরে আমরা পরে যাব হচ্ছে সেটা কি মানে ব্যাপারটা হচ্ছে মানে ইয়ে থেকে কোশ্চেনটা দেখার চেষ্টা করব, মানে টেক্সটটা পরে পড়বো, আগে আমরা অপশনটা দেখবো। নেক্সট হচ্ছে in the phrase freelance writer, the underlined word is an adverb, noun, adjective and preposition. এই চারটের মধ্যে কোনটা হবে? তো ফ্রেজ যেটা বলেছে ফ্রিল্যান্স রাইটার, তো সেই ফ্রিল্যান্স রাইটারের মধ্যে কোনটা হবে, মানে ফ্রিল্যান্স রাইটার অ্যাকচুয়ালি কি? তো ফ্রিল্যান্স রাইটার, দেখো রাইটার বলতে কি, রাইটার শব্দটা কি? তো রাইটার অবশ্যই একটা ভার্ব, আমরা প্রত্যেকে জানি, তাই তো? তো রাইট হচ্ছে ভার্ব, রাইট থেকে রাইটার কথাটা এসেছে। সো এইটা হয়ে যাবে একটা মানে এটা একটা হয়ে যাবে অ্যাডভার্ব, ঠিক আছে? বোঝা গেছে বিষয়টা? ফ্রিল্যান্স রাইটার হচ্ছে ফ্রিল্যান্স কথাটা হয়ে যাবে অ্যাডভার্ব। ফাইন, নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। নেক্সট কোশ্চেন দেখি কি দিয়েছে। বলেছে the phrase caught the attention of in its context, ঠিক আছে? বলেছে caught the attention of in its context, এই কথাটার মানেটা কি? caught the attention of in this context শব্দের অর্থ কি? The publisher were impressed by Ruskin's popularity as a writer and his writing style, ঠিক আছে? The publisher were happy with popularity of Ruskin enjoyed. The publisher were
disinterested in the meeting Raskin. The publisher were looking forward to reading to his next publication for the attention of its context. ঠিক আছে, তো এই জায়গাটার মানেটা কি? তো প্রথমে দেখো তিনটে যা পড়েছিলাম তাতে করে সেরকম কিছু পাইনি। 4 নম্বর থেকে পড়বো আমরা। 1981 of his most popular novel The Blue Umbrella was published and he increasing fame as writer caught attention of the পেঙ্গুইন বুক। ঠিক আছে, ফেম অ্যাজ আ রাইটার, তাহলে তার যথেষ্ট খ্যাতি হলো যখন তিনি পেঙ্গুইন বুকটা লিখলেন। দ্য পাবলিশার অ্যাপ্রোচ বন্ড ইন দ্য 1980 অ্যান্ড আস্কড হিম টু রাইট ফিউ বুকস ফর হিজ প্রিভিয়াস নোভেলস। ঠিক আছে, টু অফ হিজ প্রিভিয়াস নোভেলস, দ্য রুম অন দ্য roof and the squirrel vagrant in the valley। ঠিক আছে, squirrel vagrant in the valley were published one volume by the Penguin India in 1993। তাহলে এই জায়গাটা থেকে আমরা মোটামুটি বুঝতে পারছি যে রাস্কিন বন্ডের আস্তে আস্তে একটু একটু করে মানে স্বনামধন্য হচ্ছেন তিনি এবং তার নাম খ্যাতি অর্জন হচ্ছে। ওভার ensuing years several of his works including the collection of his non-fictional writings The Best of Ruskin Bond and collections and short stories The Night, The Train at the Deuli, The Time Stops হচ্ছে Samly Our Trees Still Growing There is published। Some of his popular titles are supernatural genre, ghost stories from the Raj, A Season of Ghost and A Face of the Dark and Other Haunting। ঠিক আছে, লাস্টে কি বলেছে? Ruskin Bond has experimented with different genres including the fictions, essays, autobiographical, non-fictional, romance, books, children's, এই সমস্ত বিষয়গুলোর ওপরে তিনি এক্সপেরিমেন্ট করেছিলেন। ঠিক আছে, তো এখানে যেটা আমাদের প্রশ্নটা ছিল হচ্ছে এখানে বলেছে যে what the attention of its context। তো অবশ্যই যেটার আনসার আমরা পেলাম সেটা হচ্ছে the publisher were impressed by the Ruskin's popularity as a writer and his writing skill। তো যেটুকু বুঝলাম যে রাস্কিন বন্ড প্রচন্ড পপুলার ছিলেন রাইটিং এর বিষয়ে, তিনি আস্তে আস্তে তার নাম খ্যাতি যশ অর্জন করছিলেন এবং সেগুলো দিয়ে পাবলিশার্স হচ্ছে ইমপ্রেসড হয়েছিল। নেক্সট এবং পরের প্রশ্নে চলে যাব, আগে আমরা প্রশ্ন দেখে নেব। The fact that Ruskin Bond has been versatile writer is evident from the number of publishers who are interested in publishing the book, variety of themes on which has written his book, variety of places described in his book, richness of language he has used in book। তো অলরেডি আমরা দেখে নিয়েছি যে তিনি অনেকগুলো জনরার ওপর কাজ করেছেন। ঠিক আছে, তো এখানে কি কি আছে দেখো, বিভিন্ন রকমের আছে। দেখো এখানে অটোবায়োগ্রাফি, নন ফিকশন, রোমান্স এবং শিশুদের জন্য বই, তারপরে হচ্ছে গোস্ট সিরিজ। ঠিক আছে, সিজন অফ গোস্ট এই বিষয়গুলো, তারপরে হচ্ছে সিজনস ফ্রম রাইটার্স লাইফ অ্যান্ড ল্যাম্প ইজ লিড, বিভিন্ন থিমের ওপর তিনি কাজ করছেন। সো আনসার উইল বি 2, ভ্যারাইটি অফ themes on which he has written his books। ঠিক আছে, আশা করি ক্লিয়ার করতে পেরেছি যতটা বললাম। প্রত্যেকে আনসার করো। হ্যাঁ, ভালো আছে। নেক্সট চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, apart from writing Ruskin spent our years as a or an shopkeeper in UK, writer in Dehradun, painter in Mussoorie, editor of a magazine। ঠিক আছে, apart from writing
সে কি হিসাবে তার জীবন অতিবাহিত করেছিল, রাস্কিন বন্ড কি হিসাবে তার জীবন অতিবাহিত করেছিল। প্রত্যেকেই আমরা ফার্স্ট দুটো প্যারার মধ্যেই পড়েছি যে যখন ও করতো, মানে প্রথম ইন্ডিয়ায় ফিরে এলো, তখন ফ্রিল্যান্স রাইটার, তারপরে সেখানে নিউজ পেপার এবং ম্যাগাজিনে সে এডিটার হিসাবে তার ক্যারিয়ারটা শুরু করেছিল। সো আনসার উইল বি 4, এডিটার অফ আ ম্যাগাজিন। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। 6 প্রশ্নে আমরা চলে যাব। 6 প্রশ্নটা আগে দেখে নি। প্রশ্ন বলছে যে অটোবায়োগ্রাফি মিন্স কি? Writing about someone else's life, writing about someone famous, writing about one's own life, writing about one's family। তো অটোবায়োগ্রাফি মানে হচ্ছে নিজের সম্পর্কে লেখা। ঠিক আছে, রাইটিং অ্যাবাউট ওয়ানস ওন লাইফ, আমি যদি আমার নিজের সম্পর্কে কিছু লিখি তো সেইটা হয়ে যাবে অটোবায়োগ্রাফি। আমি যদি অন্য কারোর সম্পর্কে কিছু লিখি সেটা হয়ে যাবে বায়োগ্রাফি। দুটো জিনিসের মধ্যে ডিফারেন্সটা বুঝবে। ঠিক আছে, রাস্কিন বিকাম আ ফেমাস আফটার পাবলিকেশন অফ হিজ বুক ব্লু আমব্রেলা, ব্লুম অফ দ্য রুপ, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, দ্য সিজন অফ দ্য গোস্ট। প্রথম সেই যে গল্পটা সে লিখেছিল, একটা বই পাবলিশ করেছিল, তো সেই বইটা কি ছিল? যেটা ছিল দ্য ব্লু আমব্রেলা। এখনো পর্যন্ত আমরা যে কটা কোশ্চেনের আনসার করেছি তার মধ্যে মোটে একটা গ্রামার পেয়েছি। ঠিক আছে, মোটামুটি আমাদের ফার্স্ট টেন্সিং শেষ হতে চললো। তো এর থেকে আমরা বুঝতে পারছি ইংলিশে এবং বাংলায় গ্রামারের উপর জোর না দিয়ে আমাদের আনসিনটা বুঝতে হবে খুব ভালোভাবে, এবং প্রশ্নগুলো এখান থেকেই আসবে। তো এখানে দেখো সেকেন্ড অথবা থার্ড প্যারায় ছিল এই যে ফার্স্ট একটা বই লিখেছিল, সেই বইটার নাম কি ছিল? দ্য ব্লু আমব্রেলা। ব্লু আমব্রেলা, যেটা খুব বেশি ফেমাস হয়েছিল। নেক্সট চলে যাবো আমরা 8 প্রশ্নে। দ্য ওয়ার্ড স্কুইরেল মিনস সেকেন্ড পার্ট অফ আ বুক, দ্য থার্ড পার্ট অফ আ বুক, ফার্স্ট পার্ট অফ আ বুক দ্যাট হ্যাজ মেনি পার্টস। ঠিক আছে, সরি সিকুয়েল, আমি ভুল উচ্চারণ করেছি। তো ওয়ার্ড সিকুয়েল শব্দের মানে কি? সিকুয়েল, তো আমরা এখন একটা বিষয় মোটামুটি সিনেমাতে দেখতে পাই খুব বেশি করে, যে এই সিনেমাটা সিকুয়েল আসছে, এই সিনেমাটা সিকুয়েল আসছে। তো সিকুয়েল এই কথাটা আমাদের মুখে মুখে প্রচারিত, এবং রিসেন্টলি একটা সিনেমা বেরোলো গাদার 2, যেটা গাদার সিনেমার একটা সেকেন্ড পার্ট হিসাবে প্রকাশিত হলো এবং সিকুয়েল। তো এরকম ব্যাপার কিছু কিছু ক্ষেত্রে মুভির ক্ষেত্রে হয়, মুভির নাম হচ্ছে 1 2 3 4 এরকম দিয়ে হয়, কিন্তু মুভির গল্প সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, তো সেইগুলোকে কিন্তু আমরা সিকুয়েল বলবো না, যেগুলোতে অনলি নাম মিলছে কিন্তু গল্প আলাদা। সিকুয়েল শব্দের অর্থ হলো সেকেন্ড পার্ট অফ দ্য বুক। ঠিক আছে, একটা বইয়ের দ্বিতীয় ভাগ। ঠিক আছে, এখন তো আর আমরা কেউ এত বইপত্র পড়ি না, কাজে বইয়ের দ্বিতীয় ভাগ তৃতীয় ভাগ আসার কোনো দরকারও নেই। আমরা যেটা দেখি সেটা হচ্ছে মুভি দেখি প্রচুর পরিমাণে, তো সেই মুভির সেকেন্ড পার্ট হচ্ছে সিকুয়েল। ঠিক আছে, মুভি বা বুক বা যে কোনো জিনিসেরই সেকেন্ড পার্ট যদি আমরা দেখি তো সেটাকে আমরা বলবো সিকুয়েল। ঠিক আছে, নেক্সট চলে যাব আজকের এই যে আনসিনটা, সেটা লাস্ট কোশ্চেনের, অর্থাৎ আমাদের এটা হয়ে যাচ্ছে 99 নাম্বার কোশ্চেন, যেটা আমরা পড়ছিলাম যে একটা মানে ইয়ে টোটাল কোশ্চেন পেপার ধরে সলভ করছিলাম। আ ওয়ার্ড ইন দ্য প্যাসেজ দ্যাট মিনস ফলোইং as used in the passage, increasing, ensuing, including and হচ্ছে honesty। তো এখানে ফলোইং বলতে কি বোঝাতে চেয়েছে? এখানে ফলোইং বলতে যেটা বোঝাতে চাইছে ফলো করা, অর্থাৎ এনসিউইং ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, তো এখনো পর্যন্ত গ্রামারের কিন্তু আমরা মোটে দুটো প্রশ্ন পেয়েছি। এবার চলে যাব আমরা সেকেন্ড প্যারাগ্রাফে। ঠিক আছে, তো আশা করি যতটা পড়ালাম পুরোটা ক্লিয়ার হয়ে গেছে, কারো কোনো ডাউট নেই। চলে যাবো সেকেন্ড প্যারাগ্রাফে। প্রথমেই আগে দেখে নিই কোশ্চেন কি বলেছে। দ্য উইন্ড লাইজ অ্যাসলিপ ইন দ্য আর্মস অফ ডন suggests that it's sunny morning, windy morning, calm morning and stormy morning। ঠিক আছে,
তো প্রথমে আগে আমরা দেখি একটু কি বলতে চাইছে। রাইজ ব্রাদার্স রাইজ ইটস ওয়েকনিং সি স্কিজ pray to morning light. The wind lies as are asleep in the arms of dawns like a child that has cried all night. এটা একটা কবিতা, ঠিক আছে। The come let us gather the nets from the shore and set out the catamarans free. ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি একটা কবিতা। তো এখানে সেকেন্ড লাইনটাই আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের যেটা বলতে চাইছে, এক সেকেন্ড ওয়েট করো। হ্যাঁ, তো উইন্ড লাইজ অ্যাসলিপ ইন দ্য আর্মস অফ ডন। ঠিক আছে, তো ভোরের 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 কোলে যেন উইন্ড মানে যে হাওয়া সেটা আর কি ঘুমিয়ে আছে, মানে আস্তে আস্তে হাওয়া বইছে। অ্যাকচুয়ালি এটা বোঝাতে চাইছে যে আস্তে আস্তে হাওয়া বইছে। তো এটা তোমাকে ধরে নিতে হবে। তো কখনোই নিশ্চয়ই উইন্ড ঘুমিয়ে আছে মানে সেটাকে স্টর্মি মর্নিং আমরা বলতে যাব না, কারণ সেখানে প্রচুর ঝড় হবে। উইন্ডি মর্নিং মানে উইন্ড তো প্রচুর জোরে জোরে বইছে সেটা বলতে হবে, সেটাও হবে না। তারপরে হচ্ছে সানি মর্নিং, সূর্যের কথা এখানে কোথাও লেখাই নেই আর আমি সানি মর্নিং বলে দেবো, কাজে এটা তো হচ্ছে না। এবং বাকি পড়ে রইল কাম, যেখানে খুব মৃদু মন্দ হাওয়া বইছে। তো কাম মর্নিং ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট চলে যাব। The leaping wealth of the tide refers to the sea plant, sea animals, pearl in the oyster and the fishes. তো এটা আমরা আগে একটু দেখে নিই, দেখিনি তো কি করে বলবো, এক সেকেন্ড ওয়েট করো। হ্যাঁ, তো come let us gather our nets from the shore and set out the catamarans free, the capture and leaping wealth of the tide. ঠিক আছে, to capture the leaping wealth of the tide, এই যে ক্যাপচার কি ধরতে যাব আমরা, নেট কেন নিয়ে আসবো, লিপিং ওয়েলথ অফ দ্য টাইড। ঠিক আছে, তো উই আর কিংস অফ দ্য সি। বোঝা গেছে বিষয়টা কি বলতে চাইছে। তো এইখানে লিপিং ওয়েলথ বলতে কি বোঝাতে চাইছে, লিপিং ওয়েলথ বলতে হচ্ছে ফিস। ঠিক আছে, তো লিপিং ওয়েলথ মানে ধন সম্পদ, সমুদ্রের ধন সম্পদ বা ঢেউয়ের ধন সম্পদ, যেটা আমরা নেট দিয়ে ধরতে পারি। তো সেটা তো একমাত্র ফিস, যেটা থেকে আমরা প্রচুর টাকা পয়সা রোজগার করতে পারবো। সি প্ল্যান্ট থেকে আর কি পরিমাণ টাকা পয়সা রোজগার, সি অ্যানিম্যাল থেকেও সেরকম কিছু হয় না। আর পার্ল ইন দ্য ওয়েস্টার ওইভাবে নেটের সাহায্যে ধরা যায় না। ঠিক আছে, সো এটা গেল সি ফিস। আশা করি ক্লিয়ার করতে পেরেছি বিষয়টা। নেক্সট চলে যাব। No longer delay, let us hasten away from the track of the seagull's sail. এক সেকেন্ড ওয়েট করো, পরের কোশ্চেনটা আগে দেখে নিই। ঠিক আছে, the sea is our mother, the cloud is our brother, the waves the waves are our comrades, refer to the close connect between the element of nature, close connect between the fisherman and the forces of nature, close connect between the fisherman and sea, close connect between the fisherman and fishes. তো এখানে ক্লোজ কানেকশন কিসের সাথে কিসের বোঝাতে চাইছে, দেখো বেসিক্যালি এখানে আওয়ার মাদার, ক্লাউড ইজ আওয়ার ব্রাদার। ঠিক আছে, তো এই যে আওয়ার কথাটা বলতে চাইছে সেটা হচ্ছে যারা সমুদ্রের ধারে থাকছে, ওই যে নেট নিয়ে আসতে বললো যারা, তাদের কথাই বলা হচ্ছে। তো সেটা অবশ্যই যারা মাছ ধরছে তাদের জেলে বা ফিশারম্যানের সাথেই বলা হয়েছে। তো ফিশারম্যান অ্যান্ড সি শুধুমাত্র কানেকশন হলে ক্লাউডটা কখনোই হবে না ব্রাদার। ঠিক আছে, বা ওয়েবসটা কখনোই কমরেডস হবে না। ঠিক আছে, তো সেইটা হচ্ছে এখানে শুধুমাত্র সি এর কানেকশন নেই, এখানে ফোর্সেস অফ নেচার। ঠিক আছে, ওয়েভ একটা ফোর্স বা একটা শক্তি, ক্লাউডও একটা শক্তি, সমুদ্রও একটা শক্তির মতো, সবকটা ফোর্সেস অফ নেচার। ঠিক আছে, ক্লোজ কানেক্ট বিটুইন ফিশারম্যান অ্যান্ড দ্য ফোর্সেস অফ নেচার। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাব। হি হু হোল্ড দ্য স্টর্ম বাই হেয়ার is an example of the simile personification metaphor hyperbole. এই জিনিসটা কিন্তু অবশ্যই আসবে তোমাদের। ঠিক আছে, আর তোমাদের আমি আগেই বলেছি যে যে ক্লাসটা আমাদের শুরু হতে চলেছে, তো সেই ক্লাসে অবশ্যই প্রত্যেকে জয়েন করবে।
এক সেকেন্ড ওয়েট করো। হ্যাঁ, তো প্রত্যেকেই এই ক্লাসটাতে জয়েন করবে, যেটা শুক্রবার থেকে হবে আমাদের। তো সেখানে কিন্তু এই বিষয়গুলোকে আমরা খুব ভালোভাবে পড়বো। সিমিলি কাকে বলে, পার্সোনিফিকেশন কাকে বলে, মেটাফোর কাকে বলে, হাইপারবোলি কাকে বলে, ঠিক আছে। তো হি হু হোল্ড দ্য স্টর্ম বাই হিয়ার, এখানে কি বলতে চাইছে ব্যাপারটা একটুখানি বুঝে আনসার করার চেষ্টা করো, যে কি বলতে চাইছে। একজন যে কি করছে না, সে পুরোপুরি স্টর্মটাকে তার মাথার মধ্যে ধরে রেখেছে, ঠিক আছে। স্টর্মকে বা ঝড়কে তার মাথার মধ্যে ধরে রেখেছে। তো সেই যে যে ঝড়কে মাথার মধ্যে ধরে রাখে, তো তাকে আমরা কিসের সাথে তুলনা করেছি, ঠিক আছে। তো সেইটাই এখানে বলতে চাইছে। তো সিমেলি শব্দের অর্থ হলো উপমা, ঠিক আছে। উপমা তো এখানে কিছুর সাথে কিছু দেওয়া হয়েছে না, পার্সোনিফিকেশন, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি নেচারের সাথে এখানে তুলনা করা হয়েছে, নেচারকে মানুষের সাথে তুলনা করা হয়েছে, যে ঝড়কে নিজের মাথার মধ্যে ধরে রেখেছে। দ্যাট ইজ নেচারকে পার্সোনিফাই করা হচ্ছে, দ্যাট ইজ পার্সোনিফিকেশন। এই প্রত্যেকটা জিনিস আমরা ওই রিভিশন ক্লাসটাতে একবার করে ভালোভাবে রিভাইজ করে দেবো তোমাদেরকে, যাতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। নেক্সট চলে যাব, দ্য লাস্ট স্ট্যান্সা লাইন্স 9 to 12 is a description of seaside at dawn, afternoon, dusk, night, ঠিক আছে। তো লাস্ট স্ট্যান্সারে কি কি বলা হয়েছে, তো সুইট shade of the coconut glad and the scent of mango grew, then হচ্ছে sweet at stands and full of the moon, ঠিক আছে। full of the moon with the sound of voice we love, ঠিক আছে। but the sweeter brothers kiss of spray and dance wild foams। তো এই যে জায়গাটা আমরা ফুল অফ মুন দেখলাম, তো সেই ফুল অফ মুন বলতে অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইছে, ফুল অফ মুন বলতে কি বোঝাতে চাইছে। তো ফুল অফ মুন আমরা প্রত্যেকে জানি কখন হয়, রাত্রিবেলা হয়, তাই তো। কাজে এটাকে রাত বলে বোঝাতে চাইছে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি তোমাদের কাছে পুরো বিষয়টা। চলে যাব আমরা পরের প্রশ্নে, ছয়ের প্রশ্নে। ছয়ের প্রশ্ন কি বলেছে, এজ অফ ভার্জ হোয়ার দ্য লো স্কাই মেট সি সাজেস্ট দ্যাট দ্য হরাইজন, দ্য গোল্ডেন বিচ, দ্য ডিপ ওসিয়ান, দ্য ট্র্যাকলেস স্কাই। এজ অফ ভার্জ হোয়ার লো স্কাই মিটস দ্য সি, মানে যেই জায়গাটা আকাশ সমুদ্রের সাথে মিলে যায়, সেই জায়গাটাকে আমরা কি বলি, দিগন্ত রেখা বলি বাংলায় প্রত্যেকে, যেটাকে আমরা হরাইজন বলি ইংলিশে। সো এটা হচ্ছে হরাইজন। এইটা জানার জন্য আমাদের আর পড়ার দরকার পড়বে না, ঠিক আছে। এটা আবার এরকম ব্ল্যাক হয়ে গেল কেন, যাই হোক। চলে যাব এবার আমরা পেডাগজি পোর্শনে, ঠিক আছে। তো পেডাগজি পোর্শনটাতে এখানে আমরা 15টা মতো কোশ্চেন আনসার সলভ করে নেবো। তো প্রত্যেকে দেখো, ফার্স্ট কোশ্চেন, ইন সুধাস ক্লাসরুম she uses her student first on main language to explain the grammar and vocabulary of text and then she helps them translate it, ঠিক আছে। মানে প্রথমে এক্সপ্লেন করেছে গ্রামার ভোকাবুলারি একটা নির্দিষ্ট টেক্সটের মধ্যে, তারপরে কি করেছে, সে সেটাকে ট্রান্সলেট করছে, ঠিক আছে। সুধা ইজ রিলেইং অফ relying on dash method to help students to learn English, ঠিক আছে। স্ট্রাকচারাল মেথড, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, গ্রামার ট্রান্সলেশন, ডিরেক্ট। দেখো, স্ট্রাকচারাল মেথড সম্পূর্ণ হচ্ছে পুরোপুরি কিভাবে হয় না, প্রথমে রুলসগুলোকে আমি বলবো, কিন্তু এখানে কি বলেছে, ও গ্রামার শিখিয়েছে, তারপরে ভোকাবুলারি, তারপর ট্রান্সলেটের কথাটা পরিষ্কার দিয়ে দিয়েছে। সো আনসার উইল বি গ্রামার ট্রান্সলেশন ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট চলে যাব আমরা পরের প্রশ্নে। অ্যাকর্ডিং টু কুমিন সোশ্যাল ল্যাঙ্গুয়েজ ইজ অলসো known as language of playground, language of classroom, language of laboratory, language of new room, ঠিক আছে, সরি নিউজ রুম। তো এখানে দেখো,
কুমিন যে একজন সোশ্যাল ল্যাঙ্গুয়েজের কথা বলেছে, তো কুমিনসের যদি আমাদের নাও পড়া থাকে যে সে কি ল্যাঙ্গুয়েজের কথা বলেছে ছাতার মাথা আমরা কিছু জানি না, তাও এখানে সোশ্যাল ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে। সোশ্যাল ল্যাঙ্গুয়েজ এই কথাটা বলে কিন্তু আমাদের একটা বড় দিয়ে দিয়েছে, ঠিক আছে, ট্রিক করেছে আমাদের সাথে, যেটা সহজে আনসার দিতে পারবো আমরা। তো এখানে দেখো রুম বা ল্যাবরেটরি বা ক্লাসরুম এগুলোকে সোসাইটি বা সোশ্যাল ব্যাপারটার সাথে কিছুতেই মানে কম্পেয়ার করা যায় না, এক্সেপ্ট প্লেগ্রাউন্ড যেখানে সবাই সবাইকার সাথে মিলেমিশে থাকে। সো আনসার উইল বি 1। নেক্সট হচ্ছে phonemic awareness is the understanding that phonemic awareness, ঠিক আছে, language has phonemes, sound of language can be identified, isolated, manipulated, sound needs of language needs of memorized, sound of language need to be memorized, sound of language cannot be identified and manipulated। তো এটার আনসার কি হবে, প্রত্যেকে আনসারটা করার চেষ্টা করো। প্রত্যেকে আনসার করার চেষ্টা করো। দেখো এটার আনসার হবে 2। সাউন্ড অফ আ ল্যাঙ্গুয়েজ ক্যান বি আইডেন্টিফাইড, আইসোলেটেড অ্যান্ড ম্যানিপুলেটেড, ঠিক আছে। তো ফোনেমিক হচ্ছে অ্যাকচুয়ালি ফোনিমস যেটাকে বলা হয়, সেখানে বিভিন্ন রকমের সাউন্ডের মাধ্যমে ল্যাঙ্গুয়েজকে আইডেন্টিফাই করা হয় এবং একটা বিষয় থেকে আর একটা বিষয়কে আইসোলেট করে রাখা হয়। এই জিনিসটাকেই আমরা ফোনিমস বলতে পারি, ঠিক আছে, বা ফোনেমিক টার্ম বলতে পারি। Rekha is getting her student to isolate beginning, middle, and ending sounds. By doing so, she strengthening their phonological awareness, morphological awareness, graphological awareness, grammar awareness। দেখো গ্রামার অ্যাওয়ারনেস তো হবে না একদম শিওরলি চোখ কান বুঝে আমরা বলে দিতে পারি, কারণ সাউন্ড দিয়ে সে আলাদা করেছে বিষয়টাকে, ঠিক আছে। তো এই জায়গাটা পরিষ্কার, আগের প্রশ্নটা যে করতে পারবে পরের প্রশ্নটাও পরিষ্কার সে করতে পারবে, কারণ যেখানে সাউন্ডের কথা বলা হবে সেখানেই হচ্ছে ফোনিমস বা ফোনোলজি এই ব্যাপারগুলো বলা হবে, যেখানে ওয়ার্ড বা শব্দের কথা বলা হবে সেখানে মরফিমস বা মরফোলজি এই ব্যাপারগুলো বলা হবে। এই টার্মগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, যেগুলো আমাদের ইংলিশ পেডাগজি এবং বাংলা পেডাগজির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। নেক্সট চলে যাবো আমরা পরের প্রশ্নে। Samina use a lot of visualization while reading with her students. How does students ভিজুয়ালাইজেশন হেল্প হোয়াইল রিডিং, মানে সে আর কি অনেকগুলো ছবি টবি দেখায়, যেটাকে আমরা ভিজুয়ালাইজেশন বলবো। তো ইট হেল্পস দেম ড্র অ্যান আইডিয়া দ্যাট দে আর থিঙ্কিং অ্যাবাউট, ঠিক আছে। ইট হেল্পস দেম ক্রিয়েট আ পিকচার অফ হোয়াট দে আর রিডিং সো অ্যাজ টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট বেটার, ঠিক আছে। ইট হেল্পস দেম আন্ডারস্ট্যান্ড দ্য মুভি অ্যাবাউট দ্য টেক্সট বেটার, ইট হেল্পস দেম প্ল্যান দেয়ার রিডিং হোমওয়ার্ক ওয়েল, ঠিক আছে। অবশ্যই এটার আনসার হয়ে যাবে হেল্পস দেম ক্রিয়েট আ পিকচার অফ হোয়াট দে আর রিডিং সো অ্যাজ টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে। মানে এখানে ভিজুয়ালাইজেশন করছে, তো অবশ্যই পিকচারটাকে সে দেখাচ্ছে, যার ফলে তাদের বুঝতে আরো অনেক সুবিধা হয় ব্যাপারগুলো, ঠিক আছে, যে এইটার জন্য তারা পিকচারকে দেখাচ্ছে। নেক্সট চলে যাবো আমরা 6-এর প্রশ্নে। Guided reading helps students develops greater control over reading process through the development of reading strategies which assist decoding and construct meaning, decoding and encoding, decoding and visualization, decoding and reading। দেখো এখানে বারবার যেটা বলেছে, গাইডেড রিডিং হেল্প স্টুডেন্ট ডেভেলপ গ্রেটার কন্ট্রোল ওভার রিডিং প্রসেস, ঠিক আছে, রিডিং স্ট্র্যাটেজিস। তো যে বিষয়টাকে রিডিং স্ট্র্যাটেজি, রিডিং
প্রসেস এইটা আর কি বুঝতে সাহায্য করছে, সেই ব্যাপারটা কি হতে চলেছে। তো সেই ব্যাপারটা অবশ্যই হবে কনস্ট্রাক্ট মিনিং, মানে আমি একটা বিষয়ের মানে বুঝবো তবে না আমি রিডিং পড়বো, অর্থাৎ এটা হয়ে যাবে কনস্ট্রাক্ট মিনিং প্লাস হচ্ছে ডিকোডিং ইজ দ্য কারেক্ট আনসার, কনস্ট্রাক্ট মিনিং অ্যান্ড ডিকোডিং। ঠিক আছে, নেক্সট চলে যাবো 7 প্রশ্নে। আফটার টেলিং হার স্টুডেন্টস আ স্টোরি, রোজি গিভস দেম ফ্ল্যাশ কার্ড, সি ওয়ান্টস them to arrange the flashcard in the sequence of story, what skill is the testing। তো প্রথমে সে গল্পটা শোনাচ্ছে, তারপরে ফ্ল্যাশ কার্ড দিয়েছে, তারপর সেগুলোকে সিকোয়েন্স অনুযায়ী সাজাতে দিয়েছে। যেরকম যেরকম গল্প শুনলো, ধরো একটা লোক মাছ ধরতে গেল, মাছ ধরতে গিয়ে সে একটাও মাছ পেলো না, তখন সে মনের দুঃখে ঘরে ফিরে এলো, এইগুলো তাকে একটা গল্প এরকম ভাবে পরপর পরপর স্টেপ বাই স্টেপ হয় আর কি। জাস্ট আমি এমনি একটা বললাম তোমাদের এক্সাম্পল দেওয়ার জন্য। এরপরে সেই গল্প অনুযায়ী তাকে ফ্ল্যাশ কার্ড দেওয়া হলো, মানে ছবি টাইপের কার্ড দেওয়া হলো, তো সেইগুলোকে তাকে সাজাতে বলা হলো। তো সে কি করবে, যেরকম যেরকম শুনেছিল সেই অনুযায়ী সে সাজাবে, অর্থাৎ এখানে তার লিসেনিং স্কিলটা বেশি ইমপ্রুভ হচ্ছে। নেক্সট হচ্ছে সাধনা ইজ দ্য ক্যালকুলেটিং দ্য ডিফিকাল্টি লেভেল অফ দ্য টেস্ট কোয়েশ্চেন্স ইন ওয়ান অফ হার কোয়েশ্চেন্স, সি notice the difficulty level has a value of 90, what should Sadhana do this item। ঠিক আছে, তো ডিফিকাল্টি লেভেল কত হচ্ছে, 90 হচ্ছে। দি আইটেম শুড বি কেপ্ট ইন দ্য টেস্ট, দি আইটেম শুড বি ডিসকার্ডেড ফ্রম দ্য আইটেম মডারেটলি ডিফিকাল্ট ফ্রম দ্য টেস্ট, আইটেম ইজ আ গুড কোয়েশ্চেন ফর টেস্ট। ঠিক আছে, তো এই প্রশ্নটার ক্ষেত্রে যদি ধরো তোমরা প্রশ্নের আনসার জানো না, এরকম তো হতেই পারে যে প্রশ্নের আনসার তোমরা জানো না, তখন তোমরা কি করবে, কি করলে তোমাদের মনে হবে যে হতে পারে এটার আনসার। তো দেখো, এই কোশ্চেনটার আনসার হবে যেটা, সেটা হচ্ছে আমাদের এইটা। তো শুড কেপ্ট ইন দ্য টেস্ট কখনোই হবে না, কারণ অনেক বেশি ডিফিকাল্টি লেভেল। তো 90 যদি হয়, ধরে নিলাম আমি 100টা হচ্ছে ওর মাপ, তাহলে সেখান থেকে 90 যদি হয়ে গেছে, তাহলে সেই কোশ্চেনকে কখনোই রাখা যাবে না। নেক্সট হচ্ছে দ্য কনসেপ্ট অফ BICS, বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিলস, was given by Stephen Krashen, Lev Vygotsky, স্কিনার, জিম কুমিন্স। ঠিক আছে, তো এইখানে যখন দেখবে যে বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল বা কোনো আর কি সোশ্যাল ল্যাঙ্গুয়েজ এইসবের বিষয়ে আসছে, তখন এইটা হয়ে যাবে চোখ কান বুঝে হচ্ছে কুমিন্স। ঠিক আছে, জিম কুমিন্স ইজ দ্য কারেক্ট আনসার। 9 প্রশ্ন হয়ে গেল। Gurjit went to teach her students school in social skills and social language. Which strategy would best suit her? Drama, play, role play, debates। দেখো, সোশ্যাল স্কিল শেখাচ্ছে মানে হচ্ছে কাউকে দেখে একটা শিখলে সেটা তার পক্ষে শেখার জন্য ভালো হবে। সো আনসার উইল বি রোল প্লে। ঠিক আছে, কারো কারো রোল প্লে, যারা ভালো কাজ করেছে সমাজের জন্য, সোসাইটির জন্য, তাদের যদি রোল প্লে করে তাহলে সেটা অনেক ভালো হবে। নেক্সট চলে যাব, সাইলেন্ট পিরিয়ড ইজ ক্রিটিক্যাল ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং, স্টেটমেন্ট ইজ ট্রু, পার্সিয়ালি ফলস নাকি ফ্যাকচুয়ালি ইনকারেক্ট। দেখো, আফটার অল দুটোই অপশন কারেক্ট আছে, একটা হচ্ছে হয় ট্রু হবে নয় ফলস হবে। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে ট্রু। সাইলেন্ট পিরিয়ড, মাঝে মাঝে কথাবার্তা পুরোপুরি বন্ধ করে দিলে, এটা আমরা পড়েছিলাম যখন পড়েছিলাম যে কথাবার্তা যদি পুরোপুরি বন্ধ করা হয় তাহলে কিছুটা ভাবার সময় পায় শিশু, এবং এইটা একটা ল্যাঙ্গুয়েজ টিচিং এর ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন। নেক্সট চলে যাবো আমরা 12 নম্বর প্রশ্নে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু ফর BICS, অর্থাৎ বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল অ্যান্ড CALP, অর্থাৎ কগনিটিভ অ্যাকাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। এই দুটো সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, এটা হচ্ছে সমাজের অন্য মানুষদের সঙ্গে মিলেমিশে থাকা,
অর্থাৎ একজনের সাথে অন্যজনের কমিউনিকেশন, একজনের সাথে অন্যজনের একটা কথাবার্তা, এই বিষয়টাকে আমরা বিআইসিএস বলবো। আর কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমার নিজের ব্রেন কতটা ডেভেলপ করছে, তুমি কতটা শিখতে পারছো, এটাই হচ্ছে কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। দুটো ডিফারেন্স। ল্যাঙ্গুয়েজ স্টুডেন্টস হু ফেভার ড্যাশ লার্নিং ক্যান রিকল what they hear, prefer oral instruction and then by listening and speaking, ঠিক আছে? তো ভিজুয়াল, অডিটরি, কাইনেথেস্টিক নাকি স্পেশিয়াল? ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট হু ফেভার লার্নিং ক্যান রিকল, তারা মনে করতে পারছে, তারা কি করে না, যেটা শুনেছে সেটা ভালো মনে করতে পারে, এবং প্রেফার করছে ওরাল ইনস্ট্রাকশন, ঠিক আছে? তো অবশ্যই এটা অডিটরি লার্নিং অ্যান্ড স্পিকিং, ঠিক আছে? তো যেটা বললাম, আশা করি বুঝতে পেরেছো, অডিটরি লার্নিং অ্যান্ড স্পিকিং, যেহেতু যেটা শুনেছে সেটা মনে করতে পারছে ল্যাঙ্গুয়েজগুলো, অডিটরি লার্নিং। নেক্সট হচ্ছে হুইচ অ্যামং দ্য প্রসেস অফ দ্য ওয়ার্ড ফরমেশন, কয়েনেজ, ব্রোঞ্জেজ, কম্পাউন্ডিং, সরি কুইন্স, দেন হচ্ছে ব্রোয়িং, কম্পাউন্ডিং, ব্লেন্ডিং, এইগুলোর মধ্যে ওয়ার্ড ফরমেশন কোনটা কোনটা করে? প্রত্যেকে আনসার করার চেষ্টা করো, ওয়ার্ড ফরমেশন কোনটা কোনটা করে। ওয়ার্ড ফরমেশন কোনটা কোনটা করে? সব কটাই করে। কুইং বা কোয়িং যেটাকে বলে, সেটা হচ্ছে ওয়ান সিলেবল ওয়ার্ড ফর্ম করে, মিনিংলেস যদিও। বরোয়িং, তারপরে কম্পাউন্ডিং অ্যান্ড ব্লেন্ডিং, পরস্পরের সাথে জুড়ে দেয়া, কম্পাউন্ডিং অ্যান্ড বরোয়িং, অর্থাৎ অন্য জিনিস থেকে শব্দকে তুলে নিয়ে আসা বা অন্য শব্দ থেকে শব্দকে নিয়ে আসা। তো এগুলো সবকটাই শব্দ তৈরিতে বা ওয়ার্ড ফরমেশনে হেল্প করে। And last question, which of these is based on the premise that teacher should be silent as much as possible and learners should be encouraged to produce language as much as possible? Suggestopedia, total physical response, silent way, the whole language? প্রত্যেকে আনসার করো। টিচার বলেছে অনেক কম কথা বলবে, ঠিক আছে? শুড বি সাইলেন্ট অ্যাজ মাচ অ্যাজ লার্নার্স, as much as possible and learners encouraged to produce language, ঠিক আছে? তো এইটা অবশ্যই সাইলেন্ট ওয়ে। টিচার কিভাবে পড়াচ্ছে? টিচারের যখন হচ্ছে বক্তৃতা দেয় শুধুমাত্র, সেটাকে আমরা কি বলি? বক্তৃতা পদ্ধতি। যখন হচ্ছে ডেমনস্ট্রেট করে, কিছু বোঝায়, সেটা হচ্ছে ডেমনস্ট্রেট পদ্ধতি, ঠিক আছে? প্রত্যেকটা ক্ষেত্রে টিচার যা করে সেটাই হচ্ছে পদ্ধতির মধ্যে পড়ে। আশা করি বোঝাতে পেরেছি তোমাদের, আশা করি বোঝাতে পেরেছি। ঠিক সেরকম ভাবে এখানে টিচার যখন সাইলেন্ট আছে, তো সেটাকে আমরা কি বলবো? সাইলেন্ট ওয়ে বলবো। টিচার যে কাজটা করবে বা টিচার যেভাবে শিক্ষা দেবে, সেটাই হচ্ছে শিক্ষার মানে ওয়ে আউট, ঠিক আছে? তো এই আমাদের টোটাল 30টা কোশ্চেন আগে শেষ হয়ে গেল। তো নেক্সট ক্লাসে আমরা বাংলা পেডাগজি অথবা ম্যাথ কিছু একটা কন্টেন্ট করব। ম্যাথের পেডাগজি তো হয়ে গেছে এই সেটটার মধ্যে, তো তাহলেই আমাদের সেটটা কমপ্লিট হয়ে যাবে। তো তাহলে আশা করি বুঝতে পেরেছো সবাই, কারো কোনো ডাউট নেই। তো আরও একবার বলে দিই, শুক্রবার থেকে আমাদের একটা ক্র্যাশ কোর্স শুরু হচ্ছে, যেটা 15 ডেজ ক্র্যাশ কোর্স। এই কোর্সটার মধ্যে থাকবে তোমাদের মেন ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। তো প্রত্যেকে অবশ্যই ক্র্যাশ কোর্সটা জয়েন করবে। এটা একদমই ফ্রি, কারো কোনো টাকা লাগবে না। প্রতিদিন 12:30 থেকে ইউটিউবে হবে। ওকে, চলো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। টেক কেয়ার অল অফ ইউ অ্যান্ড